ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশ উঠবে রাইট ট্র্যাকে, আশা মির্জা ফখরুলের। ঐকমত্যে অগ্রগতি দেখাচ্ছেন আলী রিয়াজ। গণহত্যার বিচারে অগ্রগতি, শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে চার্জ গঠনের বিষয়ে আদেশ 10 জুলাই। যমুনা অভিমুখী চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে পুলিশের জলকামান, সাউন্ড গ্রেনেড, আটক ও আহত বেশ কয়েকজন। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশ রাইট ট্র্যাকে উঠবে, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। সকালে সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দীর্ঘ 15 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে বিএনপি। 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, কয়েক হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, আর 1700-র উপরে মানুষ গুম হয়েছে। পরবর্তীতে 24শে জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়। জুলাই আগস্ট সহ গত 15 বছরে যারা হতাহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানান মির্জা ফখরুল। 5 আগস্টের পট পরিবর্তনের পর সিলেটে প্রথমবারের মতো কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে ঢাকা থেকে বিমান যোগে সিলেট পৌঁছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফিরাত ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে মির্জা আব্বাস বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে ফ্যাসিস্টের লোক রয়েছে, নির্বাচন না দিয়ে কিভাবে ক্ষমতায় থাকা যায় অনেকে তা চিন্তা করছে। চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে এবং জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে, এবং যেটাকে আমরা বলি যে রাইট ট্র্যাকে দেশ উঠবে বলে আমরা বিশ্বাস করি। রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর বক্তব্য আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়েই জাতীয় ঐকমত্য কমিশন ঐকমত্য তৈরির চেষ্টা করছে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 10ম দিনের আলোচনার সূচনায় অধ্যাপক আলী রিয়াজ এসব কথা বলেন। তিনি বলেন, ইতোমধ্যে কিছু বিষয়ে আলোচনার অগ্রগতি হয়েছে, কিছু বিষয়ে আলোচনা হচ্ছে, সবার চেষ্টা রয়েছে ঐকমত্য প্রতিষ্ঠায়। ডক্টর আলী রিয়াজ জানান, এনসিসির প্রস্তাবে বেশিরভাগ রাজনৈতিক দল থেকে আপত্তি আসায় নতুন প্রস্তাব না দিয়ে প্রস্তাবগুলো সংশোধিত আকারে দেওয়া হচ্ছে। আজকের বৈঠকের আলোচ্য সূচিতে রয়েছে উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা এবং নারী প্রতিনিধিত্ব। জনপ্রশাসন সংস্কার কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল চারটি প্রদেশ করার ব্যাপার। সেই আলোচনা তো দেখা গেছে প্রাথমিক আলোচনা অধিকাংশ দলের পক্ষ থেকে এই অবস্থায় বর্তমানে করার ব্যাপারে একমত হওয়ার ব্যাপারে একমত হওয়া যায়নি। সে কারণে আমরা এটা আলোচনা আনছি না। অনেক কিছু কিন্তু বাদ দিয়ে অগ্রসর হতে হচ্ছে, কারণ সব বিষয়ে একমত হওয়া যাবে না, কোনো অবস্থাতেই যাবে না, সকল দল সব। তবু আমাদের চেষ্টা করতে হবে যে এইগুলো বাদ দিয়ে যে সমস্ত জায়গায় আমরা একমত হতে পারি সেই জায়গায় যেন আমরা আসতে পারি, সেই চেষ্টাটা আমাদের থাকতে হবে। দুঃখিত, সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা পরবর্তীতে আবারও চেষ্টা করব সংযুক্ত হওয়ার জন্য। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সরকারের ভূমিকায় জনগণ এখনো সংশয়ে আছে। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। 19 জুলাই সমাবেশ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে এ কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। 7 দফা দাবিতে দলের জাতীয় সমাবেশ সফল করতে সকালে কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে মাঠ পরিদর্শন করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। মঞ্চের স্থান নির্ধারণ সহ আনুষাঙ্গিক নানা বিষয়ে খোঁজখবর নেন তিনি। পরে ব্রিফিংয়ে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, এই মাসের মধ্যেই জুলাই সনদ ঘোষণা, গণহত্যার বিচার দৃশ্যমান ও অবাধ সুষ্ঠু নির্বাচন সহ 7 দফা দাবিতে সমাবেশে থাকবেন ঢাকার আশেপাশের জেলা সহ দেশের সব জেলার জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। জাতীয় নির্বাচনের আগে আবারও স্থানীয় নির্বাচনের দাবি জানান তিনি। জামায়াত নির্বাচন চায়, তবে যেন তেন নির্বাচন হলে তা মেনে নেওয়া হবে না বলে আবারও হুঁশিয়ারি করে দেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। 19 জুলাই আমরা এই ঐতিহাসিক জাতীয় সমাবেশে আগামী দিনে আমাদের জুলাই অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষা ধারণ করে
নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য যে অবাধ নির্বাচন, সেই পরিবেশ যেন নিরপেক্ষভাবে হয়। সরকার, নির্বাচন কমিশন, সমস্ত প্রশাসন যেন নিরপেক্ষভাবে মানুষের সকল সংশয়কে দূর করে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড, কোনো দিকে না ঝুঁকে সবার ক্ষেত্রে সমতার ভিত্তিতে যে গণদাবি উঠেছে এটা যেন নিশ্চিত করতে পারেন। এই লক্ষ্যে এই জনসভা সফল করার জন্য দেশবাসীর কাছে আমরা আহ্বান জানাচ্ছি। সরকারের ভূমিকায় এখনও জনগণ সংশয়ের মধ্যে আছে, এজন্যই বলছি ফিল এখন নাই। আমরা আমাদের আমির জামাত এটা বলেছেন যে এই পরিস্থিতিতে তো নির্বাচন আমরা মেনে নিতে পারি না, লেভেল প্লেইং ফিল্ড এটা করতে হবে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কিনা সে বিষয়ে আদেশ 10 জুলাই। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 সোমবার এই আদেশ দেন। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। আরও এক ধাপ এগিয়েছে স্বৈরাচার সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে করা জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার প্রক্রিয়া। সোমবার এই মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ হয়। এদিন রাষ্ট্রনিয়োজিত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আইনজীবী অভিযোগ গঠনের শুনানিতে বলেন, এই মামলা রাজনৈতিক এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এর বিচার সম্ভব নয়। মানবতা বিরোধী অপরাধ এই দেশে কোনো যুদ্ধ হয় নাই। এই যে জুলাই আগস্টে কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই। এখানে একটি রাজনৈতিক যে পট পরিবর্তন এবং প্রতিহিংসা, হিংসা তার প্রেক্ষাপটে এই ঘটনা। অতএব যেহেতু কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই, অতএব যুদ্ধাপরাধ থেকে উদ্ভূত যে সমস্ত অপরাধ মানবাধিকার সেইটা এখানে সংগঠিত হয় নাই। পরে আসামি পক্ষের বক্তব্যের জবাব দেয় প্রসিকিউশন। দুই পক্ষের বক্তব্য শেষে অভিযোগ গঠন করা হবে কিনা সে বিষয়ে আদেশের দিন 10 জুলাই ধার্য করে ট্রাইব্যুনাল। 1973 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, এটি একটি যুদ্ধাপরাধ আইন এবং এটি যুদ্ধকালীন সময়ে সংঘটিত অপরাধের জন্য তৈরি করা হয়েছিল। এটি ছিল ওনাদের আর্গুমেন্ট। আমরা বলেছি এই আইনের সেকশন 3 সাবসেকশন 1 এখানে সুস্পষ্ট করে বলা আছে যে এই আইন প্রণয়নের আগে অথবা পরে যদি কোনো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয় এই বাংলাদেশের টেরিটরির মধ্যে, তাহলে এই ট্রাইব্যুনাল উক্ত অপরাধের বিচার করতে পারবেন। অতএব এটি যে যুদ্ধ অপরাধের আইন, এটি এই আইনের আগাগোড়ার কোথাও বলা নাই। অভিযোগ গঠনের আদেশ দেয়া হলে আনুষ্ঠানিকভাবে এ মামলার কার্যক্রম শুরু হবে। এই 3 জনের বিরুদ্ধে জুলাই আগস্টের আন্দোলন দমনে 1400 জনকে হত্যার উস্কানি, প্ররোচনা ও নির্দেশ দেওয়া সংক্রান্ত সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি সহ 5টি নির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। 3 দফা দাবিতে রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নেয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। সোমবার দুপুরে বিডিআর সদস্যরা যমুনা অভিমুখে যাবার চেষ্টাকালে এই ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন পুলিশ সহ বেশ কয়েকজন সাবেক বিডিআর সদস্য। আটক করা হয়েছে কয়েকজন সাবেক বিডিআর সদস্যকে। উজ্জ্বল দাসের ক্যামেরায় রিপোর্ট করেছেন জিয়া খান। কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নেওয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ। এ সময় জলকামানও ব্যবহার করা হয়। স্থানটিতে 144 ধারা জারি থাকায় আন্দোলনকারীদের সরে যেতে 10 মিনিট আলটিমেটাম দেয় পুলিশ। গ্রাউন্ড হচ্ছে এখানে 144, এখানে তো সমাবেশই করা যায় না, তারপরে ওরা জোর করে আসছে। আমরা বলছি যে ওদের যে দাবি সেটা তো মানলামই, যে 5 জন আমরা হচ্ছে মন্ত্রণালয়ে পাঠিয়ে দিচ্ছি, তা আপনারা কথা বলেন, তাই মন্ত্রণালয়ে পাঠিয়ে দিচ্ছি, এরপরে যাবেন না, তাহলে কখন যাবেন? আন্দোলনকারীরা উঠে যেতে না চাইলে বল প্রয়োগ শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় বেশ কয়েকজন আহত হয় এবং আটকও করা হয় কয়েকজনকে। আমার কেন এই চাকরিটা কাটিয়ে নিল? আমার জীবনে কি আছে? আমার জীবন তো শেষ করে দিয়েছে। এর আগে সোমবার 11:30টার দিকে শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে যমুনার দিকে রওনা হয় চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। পরে পুলিশের বাধায় কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নেয় তারা। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি দাওয়া মেনে না হয়, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমরা কখনো ইতিবাচক কোনো সাড়া না পাই,
ততক্ষণ আমরা এখানে অবস্থান করব। শেষ কথা একটাই, হয় মরবো নয় বাঁচবো। আমাদের তো 17 বছর আগে হাসিনা মারিয়ে ফেলেছে, কিন্তু এখন ডক্টর ইনু সাহেব আমাদেরকে বলছিল, আশ্বাস দিয়েছিল প্রথমেই বিডিআর এর পুনর্বিচার করবে, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই করে নাই। আমরা চাই অপরাধীদের বিচার হোক, কিন্তু যারা নিরপরাধী তাদেরকে চাকরিতে ফেরত নেওয়া হোক। এখানে কিছু তোষর সচিবালয় মন্ত্রণালয় বসে আছে, এই তোষরটা যদি আমাদের দাবি দেওয়া করে মেনে নেয়, তাহলে তাদের বিপক্ষে বিচারটা চলে যায়। গেল 16 বছরের অমানবিক জীবনযাপনের কথা জানান তারা। আমার স্বামীদেরকে জেলখানা থেকে বের করব, এটা আমাদের আশা প্রত্যাশা। অনেক প্রচারে এরা অনেক অত্যাচার করে আমার স্বামীরে মারছে, তো আমার সন্তান নিয়ে আমি খুব কষ্ট করতেছি। আমরা চাই সব বিডিআর অধিকার ফিরে পাক। আশ্বাস নয়, এবার দাবি বাস্তবায়ন করে রাজপথ ছাড়ার ঘোষণা তাদের। চাকরি ফেরত সহ কয়েকটি দাবিতে গত 1 মাস ধরেই রাজপথে আন্দোলন করছেন বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা। তাদের অভিযোগ, নানা আশ্বাসে তাদের সঙ্গে টালবাহানা শুরু করেছে এই সরকার। তবে এবার আর কোনো আশ্বাস নয়, তাদের দাবি পূরণ করে রাজপথ ছাড়বেন তারা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। ঠিক 1 বছর আগে আজকের এই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রূপ নেয় বিক্ষোভে। বাংলা ব্লকেট কর্মসূচিতে অচল হয়ে যায় ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক। দাবি আদায়ে শিক্ষার্থীরা বর্জন করে ক্লাস পরীক্ষা। আরও উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা সহ দেশের বিশ্ববিদ্যালয়গুলো। সরকারি চাকুরিতে প্রবেশে বৈষম্যের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনে অংশ নেন অভিভাবকেরাও, যা পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতা ছেড়ে এক কাপড়ে পালাতে বাধ্য করে। রিপোর্ট ফরুক বাবুর। 24-এর কোটা সংস্কার আন্দোলন দেশের সব ধরনের সরকারি চাকরিতে প্রচলিত কোটা ভিত্তিক নিয়োগ ব্যবস্থার সংস্কারের রূপরেখা। 16 বছরের কর্তৃত্ববাদী শাসনের কাছে দেশের 18 কোটি মানুষ জিম্মি হয়ে পড়ে। কেড়ে নেওয়া হয় জনগণের কথা বলার অধিকার। বৈষম্য বিরোধী আন্দোলনে পতন হয় কর্তৃত্ববাদের, মুক্তি মেলে মানুষের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু চাকরির ক্ষেত্রে অবাঞ্ছিত কোটা প্রথার বিরুদ্ধে নয়, এটি ছিল শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে দেশবাসীকে মুক্তির দিশাও। 1.5 দশকেরও বেশি সময় ধরে কর্তৃত্ববাদের থাবা দেশের সাংবিধানিক সব প্রতিষ্ঠানকে পঙ্গু করে দেয়, যার বিরুদ্ধে 24 সালের 7 জুলাই পালন হয় বাংলা ব্লকেট কর্মসূচি। প্রথম দিকে আপনাকে মনে হতো যে এই বুঝি আপনাকে এই আন্দোলনে যাওয়ার পেছনে আপনাকে হল ছাড়তে হবে, আপনাকে ছাত্রলীগের ট্যাগিংয়ের রাজনীতির অন্তর্ভুক্ত হইতে হবে, আপনাকে মনে হয় বাইরে বের করে দিবে, বা আপনাকে শারীরিক বা মানসিক নির্যাতনের যে দোয়ার বা উন্মোচন জায়গা আছে সেগুলি মনে হয় আরও বেশি সুবিধা হচ্ছে। তো আমরা প্রতিদিন লুকায় লুকায় আন্দোলনে যাইতে হইতো আমাদেরকে। কিন্তু যখন দেখা গেছে যে এই সময়টা ক্রিটিক্যাল সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে, তখন আসলে ছাত্রলীগের চেয়ে সাধারণ শিক্ষার্থীরা আরও ঐক্যবদ্ধ জোট হয়েছে। তখন দেখা গেছে যে শিক্ষার্থীরা আগে ছাত্রলীগের প্রোগ্রামে, তো সেই শিক্ষার্থী তখন জুলাইয়ের আন্দোলনে যাইতেছে। তখন দেখা যাইতেছে যে 100 ছেলের মধ্যে 5টা ছেলে ছাত্রলীগের হয়ে, 2টা ছেলে ছাত্রলীগের হয়ে, বাকি সব ছেলে একসাথে যখন হয়েছে, একটা ঐক্যবদ্ধ জোট যখন হয়ে গেছে, তখন কিন্তু ছাত্রলীগ আর এভাবে মানে প্রতিহত করার একটা সুযোগ পায় নাই। এদিন শিক্ষার্থীরা স্বৈরাচার বিরোধী ঐক্যের বার্তা দেয়। বিকেল 3টা থেকে বের হয় মিছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ঘুরে নীলক্ষেত, ইডেন কলেজ, পলাশী, বুয়েট, টিএসসি, বকশীবাজার হয়ে মিছিলটি শাহবাগ চত্বরে আসে। মিছিলে অংশ নেয় ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ কলেজের শিক্ষার্থীরা। সাধারণ জনগণের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছিল আর কি বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে। তো তাদের যেই ক্ষোভ বা রাগ, বা তারা কখনো আন্দোলনেও নামতে পারতো না, তারা একটা সুযোগ পেয়েছিল যে গণ আন্দোলন গড়ে তোলার। তখন কিন্তু দেশের সর্বস্তরের জনগণ এসে এটা কিন্তু একটা গণ আন্দোলনের রূপ নেয়। 7 জুলাই প্রায় 5 ঘন্টা রাজধানী শাহবাগ থেকে বাংলা মোটর সড়ক অবরোধ রেখে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে ফার্মগেট পর্যন্ত রাস্তা অবরোধের হুঁশিয়ারিও দেয়া হয়। স্লোগানে দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। সাধারণ জনগণের সহযোগিতা ছিল বলে সেই ব্লকেটগুলো অল্প জনগণের দ্বারাও সম্ভব হয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি, আমরা যখন ব্লকেটে ছিলাম মানুষজন বিভিন্ন কিছু দিয়ে, বিশেষ করে পানি, স্যালাইন বা দেখেছে যে এই বিস্কিট, এগুলো কিনে দিয়ে আমাদের বলছে যে তোমরা আসলে দেশ সংস্কার করতেছো, তোমরা এগিয়ে যাও, আমরা তোমাদের পাশে আছি। 7 জুলাই আলাদা কর্মসূচি পালন করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তারা অবরোধ করে সায়েন্স ল্যাবরেটরি মোড়। ঘোষণা আসে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জন এবং
ছাত্র ধর্মঘট কর্মসূচি ধারাবাহিকতা অব্যাহত রাখে শিক্ষার্থীরা। আন্দোলনের খবর প্রচারেও সরকারের বাধার মুখে পড়ে দেশের প্রায় সব গণমাধ্যম। নানা চাপ উপেক্ষা করেও বাংলা ভিশন সহ অনেক সংবাদ মাধ্যম বস্তুনিষ্ঠভাবে দায়িত্ব পালন করে। চাপ প্রয়োগের অংশ হিসেবে সাময়িকভাবে দুদফা সম্প্রচার বন্ধ করা হয় বাংলা ভিশনের। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। কারো কথায় যেন ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল না ধরে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন। বলেছেন, কোনো চিহ্নিত অপরাধী যেন বিএনপিতে সদস্য না হতে পারে সেদিকে সজাগ থাকতে হবে। কোতোয়ালি থানা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে তিনি এসব কথা বলেন। আমাদের অর্থনীতির যে অবস্থা, জনগণের যে দুরবস্থা, দেশকে যে স্তূপ্ত অবস্থায় শেখ হাসিনা রেখে গিয়েছে, সেখান থেকে তো আমাদের উত্তরণ ঘটাতে হবে, সেখান থেকে তো আমাদেরকে দেশকে নতুন করে নির্মাণ করতে হবে। তা আমরা যে ফ্যাসিবাদী বিরোধী শক্তি, আমরা এই একটা বিষয়ে এক ছিলাম, সেই বিষয়ে আমরা এক রয়েছি, কিন্তু এর পাশাপাশি সবারই দায়িত্ব রয়েছে তারা কোন কি কথাগুলো বলছে এবং তাদের কথার মাধ্যমে আমাদের এই ঐক্যের কোনো ভাঙন বা ঐক্যের কোনো ফাটলের সৃষ্টি হচ্ছে কিনা। কারণ যদি হয় তার একমাত্র লাভবান কিন্তু হবে খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা, যত ধরনের চিহ্নিত অপরাধী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাস, অস্ত্র ব্যবসায়ী এবং যারা সমাজে এক প্রকার দুষ্ট প্রকৃতির বলে পরিচিত, তাদেরকে কোনোভাবে বিএনপির এই নতুন সদস্য সংগ্রহ কর্মসূচিতে কোনোভাবে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় যুক্ত হয়েছে নৌবাহিনী পরিচালিত চিটাগং ড্রাই ডক লিমিটেড সিডিডিএল। রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটি পরবর্তী অপারেটর নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবে। রোববার রাত 12:01 বন্দর ও ড্রাই ডক কর্তৃপক্ষ এনসিটির দায়িত্ব বুঝে নেয় এনসিটিতে বেসরকারি সাইফ পাওয়ারটেকের 1.5 যুগের অবসান হলো। পুরনো স্টাফ দিয়েই নতুন করে শুরু হলো এনসিটির অপারেশনাল কাজ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক সিডিডিএল এর তত্ত্বাবধানে এনসিটির পরিচালনা শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মধ্যরাত থেকে এনসিটি ড্রাই ডকের অধীনে অপারেশনাল সব পয়েন্টে ড্রাই ডক ও বন্দরের লোকজন দায়িত্ব পালন করছেন। ভালোভাবে কন্টেইনার লোড আনলোড ডেলিভারি হচ্ছে। উৎপাদনশীলতাও ভালো বলে জানান। চট্টগ্রাম বন্দরে চালু 4টি কন্টেইনার টার্মিনালের মধ্যে 950 মিটার লম্বা নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল সবচেয়ে বড়। গত বছর বন্দরের মোট কন্টেইনারের 44% ওঠানো নামানো হয়েছে এই টার্মিনালে। একই সঙ্গে 4টি সমুদ্রগামী কন্টেইনার জাহাজ ও অভ্যন্তরীণ নৌপথে চলাচলরত একটি ছোট জাহাজ ভেড়ানো যায় এখানে। বছরে 10 থেকে 11 লাখ একক কন্টেইনার হ্যান্ডেলিং ক্ষমতা রয়েছে এনসিটির। ফুটবল। গভীর রাতে রাজধানীর হাতিরঝিলের এমফি থিয়েটারে সংবর্ধনা দেওয়া হলো প্রথমবার এশিয়ান কাপের খেলার যোগ্যতা অর্জনকারী বাংলাদেশ নারী ফুটবল দলকে। সংবর্ধনা অনুষ্ঠানে রোমাঞ্চিত আফাইদা, ঋতুপর্ণারা বাংলাদেশকে বিশ্বকাপে নিয়ে যাওয়ার প্রত্যাশা আবারও ব্যক্ত করেছেন। নারী এশিয়ান কাপ বাছাইয়ের অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ দল মিয়ানমার থেকে রোববার রাত 1:30টায় ঢাকায় পৌঁছায়। সেখান থেকে তারা সরাসরি যোগ দেয় হাতিরঝিলে বাফুফে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে। অভিনব তো বটেই, স্মরণীয় ঘটনাও গভীর রাতের এই সংবর্ধনা। রাত 3:15টার দিকে হাতিরঝিলের এমফি থিয়েটারে আলো ঝলমলে মঞ্চে প্রবেশ মিয়ানমার বিজয়ী কন্যাদের। অস্ট্রেলিয়ায় 2026 নারী এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জনকারী বাংলাদেশ দলের সবাইকে একে একে বরণ করে নেওয়া হয় ফুলের শুভেচ্ছায়। ইয়াঙ্গুন থেকে ব্যাংকক হয়ে ঢাকা। দীর্ঘ ভ্রমণে ক্লান্তি আর অবসন্নতা থাকলেও বাফুফের অভিনন্দনে বেশ রোমাঞ্চিত ছিল নারী ফুটবলাররা। দুবারের সাফ জয়ী বাংলার বাঘিনীরা পেরিয়ে যেতে চায় এশিয়ার গণ্ডি। আফাইদা, ঋতুপর্ণাদের স্বপ্ন বিশ্বকাপের বিশ্বমঞ্চে লাল সবুজের পতাকা ওড়ানোর। নারী এশিয়ান কাপ বাছাইয়ে বাহরাইন, মিয়ানমার ও তুর্কমেনিস্তানকে হারিয়ে শ্রী গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। গড়ে ইতিহাস, অর্জন করে প্রথমবার নারী এশিয়ান কাপে খেলার যোগ্যতা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।